হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। সো আজকের টপিকটা একটু লম্বা হবে আজকে ভিডিওটা, কারণ আজকে বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে একটি ভালো স্মার্টফোন পছন্দ করা এবং সেটা কিভাবে করা লাগে, কী ব্যাপার একটু খেয়াল রাখতে হবে এবং কিভাবে সেই জিনিসগুলোকে আমরা রিসার্চ করব। সো ফোন আমরা সচরাচর কিনি না, হয়তো 1 বছর 2 বছর, কেউ কেউ আবার 6 মাস অন্তর অন্তরই ফোন পাল্টায়। বাট একটা ফোন সাধারণত আমরা কিনলে দেখা গেছে অ্যাটলিস্ট একটা সিগনিফিক্যান্ট সময় আমরা ইউজ করি, 1 বছর বা অনেক ক্ষেত্রে 2 বছর, অনেক ক্ষেত্রে অনেকে 3 থেকে 4 বছরও একই একই স্মার্টফোন আমরা ব্যবহার করি। সো এটাকে একটু ফিউচার প্রুফ রাখা, যে স্মার্টফোনটা যাতে ভালো হয় এবং আপ টু ডেট থাকে এবং একটু ফিউচার প্রুফ থাকা, যে না এটা আজকে থেকে 3 বছর পরেও একটু ভালো পারফরমেন্স দিবে বা 2 বছর পরেও একটা ভালো পারফরমেন্স দিবে এবং সব অ্যাপসগুলো চালাতে পারবে। এই ধরনের বেশ কিছু জিনিস আমরা চাই যখন আমরা ফোনটা কিনি। সুতরাং কিভাবে জিনিসগুলোকে এনশিওর করা যায় অথবা কিভাবে জিনিসগুলোকে আমরা একটু আগে থেকে চিন্তা ভাবনা করলে একটা ভালো মডেল চুজ করতে পারবো, সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরুতে আমরা চলুন শুরু করা যাক। আজকে আমরা আলোচনার শুরুতে যে ব্যাপারগুলো নিয়ে একটু দেখি সেটা হচ্ছে যে যেভাবে করতে হবে, তো কিভাবে করতে হবে সেটার বেশ কিছু আসলে পয়েন্ট আজকে ওয়ান বাই ওয়ান আমরা যাব। আমি আজকে কোনো স্পেসিফিক কোনো মডেল বা স্পেসিফিক কোনো কোম্পানির নাম সাজেস্ট করব না, এগুলা হয়তো, কারণ এখন আমি একটা সাজেস্ট করলে এটা টাইম টু টাইম ভেরি হবে। ডেফিনেটলি প্রত্যেকটা কোম্পানিরই ভালো বা মন্দ কিছু মডেল থাকে। সব মডেল সব কোম্পানি শাইন করে না, আলাদা আলাদা সিরিজ থাকে, সেগুলোর পারপাস আলাদা থাকে। অ্যান্ড সো সব কিছু মিলে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে অলওয়েজ যে স্যামসাংয়ের ফোনই ভালো হবে অথবা অলওয়েজ যে ওয়ান প্লাসের ফোনই ভালো হবে, ব্যাপারটা তা না। কিছু কিছু মডেল থাকে যেগুলো বেশ ভালো পারফর্ম করে এবং অন্যান্য ইভেন অনেক ভালো ভালো কোম্পানিকে আউট পারফর্ম করে চলে যায়। সো এটা এমন কিছু না যে আমাদেরকে নির্দিষ্ট একটা কোম্পানিতেই সবসময় থাকতে হবে। তবে হ্যাঁ, অনেকে আছেন যে যারা হচ্ছে নির্দিষ্ট কোম্পানির সেট পছন্দ করেন। ফর এক্সাম্পল অ্যাপেলের কথা যদি বলি, ডেফিনেটলি অ্যাপেল যারা ইউজ করে এবং iOS এর প্রতি যাদের একটা আসক্তি আছে বলতে গেলে, তারা কখনই আসলে অন্যান্য কোনো কোম্পানিতে শিফট করতে পারবে না, এই কারণে যে iOS কিন্তু আর কোনো কোম্পানি, অ্যাপল ছাড়া আর কোনো কোম্পানি কোনো ফোনের প্রোডাকশন করছে না। সুতরাং সেটা একটা ব্যাপার। কিন্তু যারা আমরা অ্যান্ড্রয়েড ইউজার, আমি পার্সোনালি অ্যান্ড্রয়েড ইউজার, আরও অনেকেই যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন বা অ্যান্ড্রয়েড যারা পছন্দ করেন, তাদের জন্য অনেক রকম অপশনস আছে মার্কেটে, যা মিনিমাম হলো 20 থেকে 30টা কোম্পানি আছে যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনগুলো বের করে। এবং তাদের জন্য হচ্ছে কি মূলত আজকের এই সেশনটা আর কি। সেশনটা একটু লম্বা, কারণ আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার, স্বাভাবিকভাবে আমাদেরকে আমার বেশ কিছু জিনিস, যেহেতু বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রাইসে বিভিন্ন জিনিস বানাচ্ছে, সুতরাং ইটস নট দ্যাট ইজি যে আমি লেটেস্ট মডেল একটা চুজ করলে যে খুব ভালো ফোন হয়ে যাবে, ব্যাপারটা তাও না। সো আমাদেরকে বেশ কিছু ঘাটাঘাটি করা লাগে। বাট যারা অ্যাপল ইউজারদেরকে আমি ডেফিনেটলি বলবো যে একটা দিক থেকে অনেকটুকু নিশ্চিন্তে থাকা যায় যে অ্যাপেলের প্রোডাক্টগুলো হচ্ছে যে যেহেতু একটাই লাইন আপ, একটা লাইন আপে চলতে থাকে প্রোডাক্টগুলো, এবং ভার্সনগুলোর কোয়ালিটি নিয়ে খুব একটা কোশ্চেন থাকে না। ওভারঅল অ্যাপেলের প্রোডাক্টগুলো আপ টু ডেট, অপারেটিং সিস্টেম আপ টু ডেট রাখে। আজকে থেকে 4 বছর আগের মডেলও দেখা গিয়েছে যে অ্যাপল এখনও iOS আপডেট দিয়ে আসছে। সো দ্যাটস ওয়াই অ্যাপল ইজ এ ভেরি গুড রেপুটেড একটা কোম্পানি, যে তারা তাদের কাস্টমার ফোকাসটা ঠিক রাখে। তবে হ্যাঁ, তার জন্য তারা একটা প্রিমিয়াম চার্জ করে, যেটা আমরা সবাই জানি। অ্যাপলের আইফোন সাধারণত প্রাইসিংয়ের দিক থেকে অ্যান্ড্রয়েডের চেয়ে কম করে হলো 3 থেকে 4 গুণ প্রাইসে সেল হয়। সো তার পিছনে কারণটা এটাই যে তাদের সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা অত্যন্ত ডিফারেন্ট এবং অত্যন্ত পলিশড। বলা যায় যে অ্যাপলের একটা সফটওয়্যার এটা অত্যন্ত পলিশডভাবে এবং ওই প্রত্যেকটা ফোনকে মাথায় রেখে তারা তাদের সফটওয়্যারগুলো ডেভেলপ করে, যে কারণে ফোনের পারফরমেন্সগুলো অত্যন্ত ভালো পাওয়া যায়। চলুন আমরা একটু সামনে আগাই। তো আজকে কথা হচ্ছে সব অ্যান্ড্রয়েড, মূলত অ্যান্ড্রয়েডকে নিয়ে আর কি। তো অ্যান্ড্রয়েডের মধ্যে অ্যাকচুয়ালি এখন বলতে পারি আমরা যে থাউজেন্ডস অফ অপশনস। এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি যে আজকে থেকে 2 থেকে 3 বছর আগেরও একটা মডেল এখনও খুব ভালো পারফরমেন্স করে আসছে। সো আজকে 2 থেকে 3 বছর আগে, 3 বছর আগে থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা কোম্পানির যদি আমি মডেলগুলোকে বিবেচনায় আনি, তাহলে হতে পারে যে 500 থেকে 1000 মডেল পাওয়া গেছে। শাওমি একাই হচ্ছে বছরে প্রায় 20টা 25টা, অনেক ক্ষেত্রে 30টা মডেলও তারা রিলিজ করে। স্যামসাং দেখা গেছে তার বিভিন্ন সিরিজে 3টা 4টা করে মডেল রিলিজ করছে। সো অনেক মডেলের ছড়াছড়ি, অনেক নামের ছড়াছড়ি, বিভিন্ন রকম অপশনসের ছড়াছড়ি। তো এত ছড়াছড়ির মধ্যে তাহলে আমরা কিভাবে জিনিসটাকে বের করবো যে আমার জন্য কোনটা পারফেক্ট। তো প্রথম যেই এলিফেন্ট ইন দ্য রুম, সেটা নিয়ে একটু আগে কথা বলি। প্রথমেই হচ্ছে বাজেটের কথা, কারণ বেসিক্যালি কী হয় যে আমাদের
আম, মানে আমরা কি চুজ করব বা আমাকে আমার জন্য সুইটেবল কি, সুইটেবিলিটির প্রথম টেস্ট হচ্ছে আমার বাজেট। তো বাজেট আসলে ডিটারমাইন করবে যে আমি যে স্মার্টফোনটা চুজ করতে যাচ্ছি সেটা আসলে আম, আম, কেমন হবে, এবং সেটা সেটা আমার সর্বোচ্চ কতটুকু আমি সেই বাজেটে আমি অ্যাকোমোডেট করতে পারবো। কারণ ডেফিনেটলি এমন হবে না যে আমি কম বাজেটের মধ্যে অত্যন্ত ভালো পারফর্মিং একটা কিছু পেয়ে যাব, এটা হয় না সাধারণত। কারণ স্বাভাবিকভাবেই অ্যান্ড্রয়েড যদিও কম বাজেটের মধ্যে পাওয়া যায়, কিন্তু সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা কাছাকাছি হলেও হার্ডওয়্যার এর উপর ডিপেন্ড করে আদার কিছু কোয়ালিটিস কিন্তু অনেক ভেরি করবে। সো বাজেট একটা বিশাল বড় ফ্যাক্টর। সো এইটা হচ্ছে প্রথম ডিটারমিনেন্ট ফ্যাক্টর, যে আপনাকে এটাই প্রথম আগে সেট করতে হবে। এমন না যে আমি বাজেট সেট না করে যদি আপনি স্মার্টফোন খুঁজেন অ্যান্ড্রয়েড মার্কেটে, তাহলে আপনি লস্ট হয়ে যাবেন। কারণ হচ্ছে যে তাহলে আপনি কারণ প্রতি রেঞ্জে অনেকগুলো স্মার্টফোনের অপশন থাকে, তখন তো ভালো মন্দ তখন বুঝতে একটু সমস্যা হয়ে যাবে। আর বাজেটে যদি একটা কনস্ট্যান্ট থাকে তাহলে অবশ্যই আমাদের জন্য ইজি হবে বোঝা যে আমি আসলে কোন ধরনের কোন মডেলের বা কোন কোম্পানিতে গেলে আমার জন্য ভালো হবে। এক এক রেঞ্জে এক একটা কোম্পানি ভালো পারফরমেন্স দিচ্ছে। আমরা যদি একটু দেখি যে আমি সেগমেন্টেশনটা এমনভাবে করেছি যাতে, কারণ এই সেগমেন্টেশনের মধ্যেই মডেলগুলা কোম্পানি এই ধরনের সেগমেন্টেশনে টার্গেট করে মার্কেটে ছাড়ে। তো ফর এক্সাম্পল আমি যদি বলি নিচ থেকে যদি শুরু করে 5,000 থেকে 10,000 টাকার মধ্যেও অ্যান্ড্রয়েড ফোন আছে, 10 থেকে 15-র মধ্যে এক ধরনের একটা সেগমেন্ট, 15 থেকে 20 একটা সেগমেন্ট, 20 থেকে 30 একটা সেগমেন্ট, 30 থেকে 40 একটা সেগমেন্ট, অ্যান্ড দেন আমরা আস্তে আস্তে একটু প্রিমিয়ামের দিকে যখন চলে যাই, 40,000 থেকে 60,000 টাকার একটা সেগমেন্ট আছে, 60,000 টাকা থেকে 1,00,000 টাকার ওইটা একটা সেগমেন্ট, এবং 1,00,000 টাকার উপরে এটা আরেকটা সেগমেন্ট। অ্যান্ড ওই অ্যামাউন্টে যারা চলে যায় বা যারা ওই ধরনের বাজেট রাখে তাদের আসলে অপশনসও কম ডেফিনেটলি, এবং তাদের আসলে চয়েস বা তাদের এত অ্যানালাইসিস করার সময়ও নেই। তাদের যে চয়েস করা যেই মডেলগুলো থাকে সেগুলো মানে তারা জানে অলরেডি যে তারা কোন জিনিসটা নিবে। তো আমি এখানে যদি একটু কথা বলি, আসলে মূলত প্রবলেমে যারা পড়ে, অর্থাৎ কোন মডেলটা নিব এই ধরনের প্রবলেমে যারা পড়ে, তারা আছে হচ্ছে ক্যাটাগরি এফ, অর্থাৎ 15,000 থেকে 20,000, ক্যাটাগরি ই 20,000 থেকে 30,000, এবং ক্যাটাগরি ডি 30,000 থেকে 40,000। এই তিনটা রেঞ্জে এই তিনটা রেঞ্জে সর্বাধিক সংখ্যক মোবাইলের মডেল নাম্বার রিলিজ করে যারা হচ্ছে মিডল সেগমেন্ট আমরা বলতে পারি। কোম্পানিগুলো এই সেগমেন্টটাকে টার্গেট করে। এই সেগমেন্টে ইউজারের সংখ্যা অনেক বেশি এবং এই সেগমেন্টে মডেলের সংখ্যা অনেক বেশি, এই জন্য। আর আরেকটা সেগমেন্ট যেটা হচ্ছে সি এবং বি। সিতে আমি বলবো যে সিতেও আজকাল অনেক কোম্পানি প্লে করতেছে, অনেক কোম্পানি 40,000 থেকে 60,000-এর রেঞ্জে অনেক মডেল অনেক কোম্পানি রিলিজ করছে এখন। বিশেষ করে তাদের ফ্ল্যাগশিপ যে মডেলটা থাকে, অর্থাৎ একটা মডেল প্রত্যেকটা কোম্পানির থাকে, যেই মডেলটা হচ্ছে ওই কোম্পানির সবচেয়ে ভালো ফোন হিসেবে ওইটাকে রিপ্রেজেন্ট করে, কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করে, ওইটাকে বলা হয় ফ্ল্যাগশিপ মডেল। তো কোম্পানিগুলোর বিশেষ করে চাইনিজ কোম্পানিগুলো, যেগুলো রিসেন্টলি চাইনিজ অনেক কোম্পানি আমি দেখেছি যে তারা হচ্ছে তাদের ফ্ল্যাগশিপ মডেলটাকে এই রেঞ্জটাতে রাখে, অর্থাৎ সি অথবা বি রেঞ্জে রাখে। যারা খুব ভালো রেপুটেশন পেয়ে গেছে তারা হচ্ছে বিতে চলে গিয়েছে, আর যারা এখনও ভালো রেপুটেশন পায়নি তারা এখনও সিতেই মানে পড়ে আছে। সো ফর এক্সাম্পল আমি যদি দেখি যে ওয়ান প্লাস এক সময় যখন প্রথম দিকে যখন তাদের ফোন রেগুলার রিলিজ করছিল, তখন তারা সি এবং ডি সেগমেন্টে ছিল। এখন কিছুটা পপুলারিটি পেয়ে যাওয়ার পর তারা এখন বি সেগমেন্টে তাদের ফ্ল্যাগশিপ মডেলগুলো রিলিজ করছে। আবার রিয়েলমি, ফর এক্সাম্পল রিয়েলমি এখন আপকামিং, এখন আমি আছি হচ্ছে আগস্ট 2020 সালে। সো রিয়েলমি এখনও আপকামিং একটা রিয়েলমি যদিও অনেক দিন হয়ে গিয়েছে, বাট এখনও তারা তাদের ফ্ল্যাগশিপ মডেলটাকে সি সেগমেন্টের উপরে নেয়নি, সিতে রেখেছে। অর্থাৎ 40,000 থেকে 60,000 টাকার এই রেঞ্জে রিয়েলমির ফ্ল্যাগশিপ মডেলটা থাকবে, এবং আদার মডেলসগুলো ডি এবং ইতে তাদের সবচেয়ে বেশি রানিং মডেলগুলো ওগুলোতে রাখে। সো এইভাবে সেগমেন্টেশনটা আপনার বাজেটটা এক্স্যাক্টলি কোন সেগমেন্টে পড়েছে এটার উপর ডিপেন্ড করে হচ্ছে সব কিছু ডিটারমাইন হবে যে আপনি আসলে কী ধরনের একটা ফোন পেতে যাচ্ছেন। তবে এখানে মোটামুটি অ্যান্ড্রয়েড সফটওয়্যারের এখন যে অবস্থা, যেখানে হচ্ছে মিনিমাম কিছু জিনিস অ্যান্ড্রয়েড, কারণ অ্যান্ড্রয়েড সফটওয়্যার যেমন এখন এই মুহূর্তে অ্যান্ড্রয়েড 10 চলছে, অ্যান্ড্রয়েড 9, অ্যান্ড্রয়েড 10, এই 9 এবং 10-এর মধ্যে ম্যাক্সিমাম মডেল আজকাল পাওয়া যাচ্ছে। এই ধরনের অ্যান্ড্রয়েড 9 এবং 10-এর মধ্যে যে অ্যাপসগুলো চলে বা মিনিমাম যেই পারফরমেন্সটা পাওয়ার জন্য যেই ধরনের বাজেট থাকা উচিত, সেটা আমি বলবো হচ্ছে যে মিনিমাম 15,000 টাকা থেকে শুরু করে আপনার 40,000 টাকার যে রেঞ্জটা, অথবা আমি বলবো যে বিশেষ করে 20,000 টাকার উপর যদি বাজেটটা রাখা যায় তাহলে একটা মোটামুটি ভালো
একটা স্পেসিফিকেশন সহ একটা মডেল চুজ করা যেতে পারে, যেটার মধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো খুব ইজিলি চলবে এবং একটু স্বাচ্ছন্দ্য পাওয়া যাবে। 15,000 টাকার নিচে বা 20,000 টাকার নিচে যে মডেলগুলো পাওয়া যায় সেগুলোতে একটু স্টাটারিং হবে, একটু স্লো মনে হবে, এই ধরনের কিছু এক্সপিরিয়েন্স হয়তো হবে। তবে 20,000 টাকার উপরে যদি বাজেটটা রাখা যায়, আজ অ্যান্ড্রয়েড 10 বা অ্যান্ড্রয়েড 9 বেসড অ্যাপসগুলো বেশ ভালো মানের সার্ভিস দিতে পারে। তবে এটা ওই যে বললাম যে এটা এখন আগস্ট 2020, সময় যত আগাচ্ছে মোবাইলের দাম তত কমে আসতেছে, অথবা হচ্ছে কোনো কোনো একটা ইনোভেশন হচ্ছে যার মাধ্যমে হচ্ছে কম প্রাইসের মধ্যে অনেক ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে। সো সেই ব্যাপারগুলো অবশ্যই আছে, হতে পারে যে আগামীতে আরও কম দামে আরও অনেক ভালো পারফরমেন্সের ফোন মার্কেটে চলে আসবে। তো যেসব দিকগুলো আমাদের একটু জানতে হবে, আমি আগেই বলেছিলাম যে আজকে আমরা কোনো স্পেসিফিক কোনো কিছু নিয়ে আলাপ আলোচনা করবো না, তবে দিকগুলো নিয়ে আলাপ আলোচনা হবে, যে যেই দিকগুলো হচ্ছে যে আমাদের জন্য হচ্ছে বেশ কিছু অ্যানালাইসিস যেটা করা লাগবে আর কি। তো কেনার আগে অথবা হচ্ছে যে আমি বলবো যে কেনার আগে অ্যাটলিস্ট সপ্তাহখানেক একটু গবেষণা করে নেওয়া ভালো। গবেষণা করার জন্য যে পয়েন্টসগুলোতে গবেষণাগুলো করা উচিত, গবেষণা হচ্ছে একটু রিসার্চ করা। একটা রিসার্চ হতে পারে যে আপনি মার্কেটে গিয়ে করছেন, বাট আমি বলবো যে অবশ্যই আপনার ইন্টারনেট এবং কম্পিউটার যদি থাকে বা মোবাইলে যদি থাকেন, আপনার ইন্টারনেট দিয়ে আপনি ব্রাউজিং করে করে অনেকগুলো রিসার্চ করতে পারেন। অ্যান্ড মার্কেটে যাওয়ার আগে অ্যাটলিস্ট হাতে বেশি হলে 3 থেকে 4টা মডেল আপনি হাতের মানে সিলেক্ট করে নিয়ে যাবেন পটেনশিয়াল হিসেবে, যে এই 4টা মডেলের মধ্যে এই 4টা মডেলের মধ্যে আমার হচ্ছে যে চুজ করা লাগবে। এরকম যদি 3টা বা 4টা মডেল থাকে তাহলে বেস্ট হয়, যে এই 3টা বা 4টা মডেলের মধ্যে আমি চুজ করব। অতিরিক্ত বেশি মডেল যদি আপনি নিয়ে মার্কেটে যান তাহলে ডেফিনেটলি কনফিউজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যে না আমি কিভাবে, কারণ তখন এত কিছু দেখা আসলে সময় থাকে না। কেনার সময় দেখা গেছে যে আমরা সাধারণত একটু কমই সময় পাই বা এত কিছু বোঝারও সুযোগ থাকে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যারা সেলার থাকেন তারা কিন্তু অনেক সময় অনেক কিছু বলতে পারেন না, যে স্পেসিফিকেশনের ব্যাপারগুলো অনেক সময় বলতে পারেন না তারা, যেহেতু কিছু কিছু দোকানের মধ্যে 1-2জন খুব লার্নেড পার্সন আমি পেয়েছি, কিন্তু অনেকাংশেই দেখা যায় যে ওনারা অনেক কিছু বলতে পারে না, স্পেসিফিক কিছু ইনফরমেশন দিতে চায় না, এবং তারা তাদের টার্গেট ফিল আপ করার জন্য যে কোনোভাবে একটা ফোনকে সেল করার চেষ্টা করবে। সো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি আপনার মডেল নাম্বারটা আগে থেকে একটু জেনে শুনে গেলেন, যে আপনি এই 3টা মডেল হাতে নিয়ে আসতেছেন, এই 3টা মডেল হচ্ছে আপনার ফেভারিট, এবং এই 3টা মডেল যেটা আপনার ভালো লাগবে, যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা আপনি নিয়ে নেবেন। এই ধরনের কিছু জিনিস আপনি অ্যানালাইসিস করে যেতে পারেন। পাশাপাশি আজকাল ফেসবুকের বিভিন্ন পেজে বিভিন্ন মোবাইল শপগুলোর পেজ রয়েছে, এবং সেই পেজগুলোতে কিন্তু আপনার আপডেটেড প্রাইস দেওয়া থাকে। সো আপনি মডেল নাম্বার জানলে আপনি ওখান থেকে প্রাইসগুলো দেখে নিতে পারেন, দেন আপনি সেসব জায়গা থেকে কিনে নিয়ে আসতে পারেন। তো কী কী জিনিস আমরা গুরুত্ব সহকারে দেখতে হবে, প্রথম হচ্ছে ব্র্যান্ড। তো এখানে আমি একটু লিখে রাখছি যে ব্র্যান্ডের মধ্যে আসলে ব্র্যান্ড আসলে কী মিন করে। ব্র্যান্ড তো একটা অবশ্যই একটা মানে ভ্যালু ক্যারি করে, যেটা বললাম যে যেমন অ্যাপেলের যে একটা ভ্যালু আছে, যে অ্যাপেলের নাম শুনলে আমরা জানি যে একটা গুড কোয়ালিটি ওভারঅল, সেটা হার্ডওয়্যারের দিক থেকে হোক, সফটওয়্যারের দিক থেকে হোক, এবং সব কিছু মিলে একটা গুড কোয়ালিটি পাওয়া যায়, ক্যামেরার দিক থেকে হোক, সব কিছু। তো সেম ফিলিংসটা হয়তো বা হতে পারে যে আমরা যখন আমাদের অন্য কোনো, যেমন টেকনো নামে একটা ব্র্যান্ড আছে, অথবা অন্য যে কোনো ব্র্যান্ড, যে যারা হচ্ছে লোয়ার সেগমেন্টে হচ্ছে টার্গেট করে তারা বিজনেস করে আসতেছে, সেক্ষেত্রে হতে পারে যে তাদের ওই ব্র্যান্ড নেমটা শুনলে অ্যাপেলের সাথে তুলনা করা যায় না, কারণ আমরা জানি অ্যাপেলের একটা আলাদা রকম সাপোর্ট বা স্যামসাং একটা আলাদা রকম সাপোর্ট আছে। সেখান থেকে আমি যদি বলি যে বাংলাদেশের সিম্ফনি, তো সিম্ফনির সাথে যেমন অ্যাপেলের তুলনা হবে না বা স্যামসাংয়ের তুলনা হবে না, বা এরকম একটা ব্যাপার কাজ করে। সো ব্র্যান্ড আসলে কী কী জিনিস ক্যারি করে, একটা হচ্ছে যে ভবিষ্যতে রিসেল ভ্যালুটা আপনাকে ভালো দিবে যদি কখনো সেল করাই লাগে। দেন হচ্ছে যে ব্র্যান্ডেড ফোনগুলো সাধারণত হচ্ছে অ্যাটলিস্ট ভালো যে সিরিজগুলো আছে, যেমন স্যামসাংয়ের গ্যালাক্সি এস সিরিজ, এটা খুবই বা নোট সিরিজ, আমরা জানি যে এগুলো খুব ফ্ল্যাগশিপ সিরিজ হিসাবে আমরা জানি অনেকটা। অ্যান্ড তাদের সফটওয়্যার আপডেটগুলো সেগুলোতে কিন্তু দিয়ে আসে খুব রেগুলার বেসিসে। অন দ্য আদার হ্যান্ড হতে পারে যে আপনার কম নামি দামি কোনো একটা ব্র্যান্ড, তারা সাধারণত একটা মডেল যখন রিলিজ হওয়ার পর খুব বেশি তারা আপডেট দেয় না, একটা সার্টেন সময় পর্যন্ত তারা আপডেট দেয়, অ্যান্ড দেন হচ্ছে তারা এটাকে আপডেটিংটা স্টপ করে দেয়। সো ওইটা একটা ভালো মিস হয়, তখন হয় কি আপনি লেটেস্ট অ্যান্ড্রয়েড বা লেটেস্ট সিকিউরিটি প্যাচগুলো আর পাওয়া যায় না। সো এটা একটা প্রবলেম। দেন হচ্ছে ওয়ারেন্টির একটা ব্যাপার থাকে, ওয়ারেন্টির জন্য আপনার ভালো ব্র্যান্ডগুলো দেখা গেছে যে ওয়ারেন্টিগুলো ভালো অনার করে, আর যারা হচ্ছে যেসব ব্র্যান্ডে আসলে নাম ডাক নেই তারা ওয়ারেন্টির সাপোর্টটাও ওইভাবে দিতে পারে না, কারণ তাদের আসলে মূল ফোকাস থাকে কম কম নামি দামি ব্র্যান্ডগুলোর মূল ফোকাসটা থাকে হচ্ছে যে কীভাবে একটা প্রোডাক্ট সেল করবে, সেল করার পরে আফটার সেলস সার্ভিস তাদের তখন এত ডেভেলপ থাকে না। সো এই জন্য একটা সমস্যা যে ওয়ারেন্টি বা সফটওয়্যার আপডেট এসব ক্ষেত্রে কম নামি দামি ব্র্যান্ডগুলোর কিছুটা সমস্যা দেখা যায়। সো ভালো
একটা ব্র্যান্ড সিলেক্ট করার জন্য জরুরি যে আপনি একটু নামি দামি হলে ভালো হয়, সেক্ষেত্রে তাদের রেপুটেশনের জন্য হলেও তারা কিন্তু বেশ কিছু জিনিস কনসিডার করে। তো এটা একটা ব্যাপার। প্রসেসর যে জিনিসটা হচ্ছে কি হার্ট অফ দ্য মোবাইল ফোন বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসেরই হার্ট হচ্ছে প্রসেসর, অ্যান্ড সব কিছুর গতি ইন এ সেন্স কতটুকু ফাস্ট স্টার্ট হবে, কতটুকু ফাস্ট বন্ধ হবে, সব কিছু নিয়ে হচ্ছে প্রসেসরের স্পিডের উপর সব কিছু ডিপেন্ড করে। আমরা একটু বিস্তারিত ওয়ান বাই ওয়ান দেখবো সবগুলোরই। দেন হচ্ছে র্যাম, কী পরিমাণ প্রোগ্রাম একত্রে চালাতে পারবে সেটা র্যাম ডিসাইড করে, বা র্যামের পরিমাণের উপর ডিপেন্ড করে। ডিসপ্লে স্ক্রিনের মান কেমন, এবং ডিসপ্লেতে কারণ সারাক্ষণ আপনি তাকাবেন হচ্ছে ডিসপ্লেটার দিকে, সো ওইটার যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে যেটা হবে যে আপনি সব কিছু ফাস্ট থাকলে আপনার ভালো লাগবে না। যেমন আমার একটা ল্যাপটপ আছে, যেই ল্যাপটপটার ডিসপ্লে কোয়ালিটি খুবই খারাপ কিন্তু ওভারঅল হার্ডওয়্যার পারফরমেন্স খুবই ভালো। এখন ওখানে আমি দেখা গেছে যে কোনো একটা কাজ করতে করতে একসময় চোখে স্ট্রেস মনে হয়, সো তখন আমার ভালো লাগে না, সো আমি জন্য একটা এক্সটার্নাল ডিসপ্লে ইউজ করি। সো ওই একটা জিনিস যেটা হচ্ছে মূল যে জিনিস আমি বলতে পারি যে সব কিছুই করলো কিন্তু সে ডিসপ্লে করতে পারলো না, বা প্রপারলি সে ডিসপ্লেটা করতে পারলো না, সেক্ষেত্রে কিন্তু বেশ ভালোই। সো ফোনের ক্ষেত্রেও তাই, যদি ফোনের ডিসপ্লেটাই ভালো না হয় তাহলে কিন্তু আপনি, কারণ সারাক্ষণ তাকায় থাকি আমরা ডিসপ্লের দিকে, সো ওটা যদি চোখে স্ট্রেস দেয় বা ভালো কোয়ালিটি না হয় অথবা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ভালো না হয়, সেক্ষেত্রে এটা বেশ কিছু প্রবলেম নিয়ে আসে। ব্যাটারি ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং, যারা হচ্ছে যে সবসময় চার্জ করতে ভালো লাগে না, আমরা সারাক্ষণ ইউজ করতে পছন্দ কিন্তু চার্জ করতে পছন্দ করি না। অ্যান্ড দেন হচ্ছে সো ব্যাটারির এটা একটা বড় ফ্যাক্টর যে কী ধরনের ব্যাটারি আমরা নিচ্ছি, কী ধরনের ব্যাটারি আমরা চুজ করতেছি। ক্যামেরা ডেফিনেটলি আজকাল সবাই ক্যামেরা ফোকাসড হয়ে গেছে, বাট ক্যামেরা নিয়ে একটু কথা আছে যে ক্যামেরা আসলে চুজিংয়ের ক্ষেত্রে কী কী জিনিস একটু মাথায় রাখতে হবে। অ্যান্ড দেন অন্যান্য আরও কিছু স্পেশাল ফিচার নিয়ে আমরা আজকে আলোচনা করবো। সো প্রথমে আসি স্মার্টফোন এর ব্র্যান্ড নিয়ে। সো ব্র্যান্ড নিয়ে যদি একটু কথা বলি, আমরা একটু যাই আমাদের স্মার্টফোন ব্র্যান্ডের একটু লিস্ট আছে এখানে। সো আমি gsmarina.com আছে এখন, অ্যান্ড খেয়াল করে দেখেন যে এখানে স্মার্টফোন ব্র্যান্ডের অবস্থা কি, বিভিন্ন রকম ব্র্যান্ড এখানে আছে। অ্যান্ড আমরা মোরলেস অনেকগুলো ব্র্যান্ডের নামই শুনছি, যে স্যামসাং, অ্যাপল, হুয়াওয়ে, সো অপ্পো, ভিভো আমাদের দেশে এগুলো বেশ পপুলার কিছু ব্র্যান্ড। মোটরোলা খুব একটা পপুলার না, বাট ওদের কিছু মডেল চলতেছে। এদিকে যদি তাকাই আপনি যদি খেয়াল করতে পারবেন যে কী পরিমাণ ব্র্যান্ড গ্লোবালি সারা বিশ্বে কী পরিমাণ ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে বা ছিল। এখন কথা হচ্ছে যে এইসব এত ব্র্যান্ড বা চাইনিজ ব্র্যান্ড একের পর এক মাঝে মধ্যেই বের হয়, এক ব্র্যান্ডের আবার সাব ব্র্যান্ডও থাকে। সো এত কিছু আসলে কি, মানে এত ব্র্যান্ড আমাদের কেন দরকার, কারণ স্বাভাবিকভাবে একটা ব্র্যান্ড সাব ব্র্যান্ড কেন বের করে, এগুলো বেশ কিছু প্রশ্ন চলে আসে এখন। সেটা বিভিন্ন কারণে করে, তারা তাদের অনেক সময় আছে যে তারা মেইন সেগমেন্টে, কারণ মানুষ হচ্ছে গিয়ে নতুন জিনিস, নতুন নাম, নতুন ওয়ার্ডিং খুব পছন্দ করে, যে কারণে হচ্ছে মার্কেটিং একটা স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। অনেক সময় সাব ব্র্যান্ড ইউজ করে, সেটাকে আর একটু পলিশড করে ডিফারেন্ট ওয়েতে তারা প্রেজেন্ট করার চেষ্টা করে, বিভিন্ন রকম ক্যাচি কিছু নেম ইউজ করার চেষ্টা করে, ক্যাচি মডেল নাম্বার ইউজ করার চেষ্টা করে, বা এরকম আর কি। তো বেশ কিছু জিনিস কাজ করে কেন একটা ব্র্যান্ডের মাঝে মধ্যে সাব ব্র্যান্ড ইউজ করে। বাট মূল যে ব্র্যান্ডের যে কথাটা যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ব্র্যান্ড নেম কিন্তু হচ্ছে একটা অ্যাচিভমেন্ট, কোম্পানিগুলোর একটা অ্যাচিভমেন্ট। যে ব্র্যান্ডের নামগুলো আপনি জানেন, সেই ব্র্যান্ডের নামগুলোর সাথে একটা কোয়ালিটি এর একটা ব্যাপার থাকে, অর্থাৎ আপনার মধ্যে একটা কোয়ালিটি পার্সপেক্টিভ কাজ করবে যে না, স্যামসাংয়ের ফোন ভালো একটা ফোন, অ্যাপেলের ফোন একটা ভালো ফোন হবে, নোকিয়ার ফোন খুব শক্ত একটা ফোন হবে, এলজির ফোনগুলোর স্ক্রিন খুব সুন্দর হবে। সো এইভাবে বেশ কিছু জিনিস কিন্তু আমরা জানি। শাওমির ফোন আমরা জানি যে শাওমির ফোন যা দেয় তার তুলনায় প্রাইস একটু কম। গুগলের ফোন সম্পর্কে আমরা কি জানি, গুগলের ফোন আমরা জানি যে গুগল হচ্ছে পিওর অ্যান্ড্রয়েড দেয়। সো এই ধরনের কিন্তু বেশ কিছু জিনিস আমরা ব্র্যান্ড সম্পর্কে জানি, এবং উই নো যে ওরা ওই ব্র্যান্ডটাকে ক্যারি করবে। সব কিছু মিলিয়ে হচ্ছে যে ব্র্যান্ডের এই ফ্যাক্টরগুলো কাজ করে। সো ব্র্যান্ড যখন চুজ করবো, যদি এমন হয় যে আমার কোনো একটা প্রেফার্ড ব্র্যান্ড আছে তাহলে তো কথাই নেই, শুধুমাত্র সেই ব্র্যান্ডের মধ্যে আমরা সার্চ করতে পারি। বাট যদি মনে হয় যে না, প্রেফার্ড কোনো ব্র্যান্ড নাই, তাহলে দ্যাটস অলসো ফাইন। কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে চুজিংয়ের সময় খেয়াল রাখতে হবে যে যে ব্র্যান্ডটা আমি চুজ করতেছি সেখান থেকে আমি ওই যে 1 বছর বা 2 বছর চালানোর জন্য যেই নিশ্চয়তা দরকার সফটওয়্যারগত দিক থেকে, সেই নিশ্চয়তা আমি পাবো কিনা, আদৌ সেই ব্র্যান্ডের অ্যাটলিস্ট ওইটুক জিনিস আমাদের ভেবে নেওয়া উচিত আর কি। ব্র্যান্ডের পর আসি স্মার্টফোন প্রসেসর নিয়ে। স্মার্টফোন প্রসেসরের মধ্যে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে প্রসেসর, বিভিন্ন রকম প্রসেসর আছে। সো এর মধ্যে যেমন আমাদের কম্পিউটারের জন্য আমরা জানি যে AMD, ইন্টেল এবং আদার কিছু প্রসেসর আছে, কিন্তু স্মার্টফোনের প্রসেসরের কোম্পানি সংখ্যা অনেক অ্যাকচুয়ালি। অলরেডি 4-5টা বড় বড় প্লেয়ার, মোটামুটি বড় প্লেয়ারই বলা যায়, কারণ হচ্ছে সব কোম্পানিগুলোই মোটামুটি একটু ভালো বা খারাপ করতেছে। এখন এই প্রসেসরের সাথে কিন্তু বেশ কিছু জিনিস চলে আসে, কারণ হচ্ছে যে প্রসেসর কিন্তু একা সে প্রসেসর না। এই প্রসেসরটার সাথে রয়েছে হচ্ছে আপনার ইন্টিগ্রেটেড জিপিইউ,
এবং ইন্টিগ্রেটেড মডেম আজকাল থাকে। সো যেমন একটা মোবাইল 5G হবে কিনা এটা অনেক সময় প্রসেসরের উপর ডিপেন্ড করে, কতটুকু ভালো গেম চলবে, এইটা কতটুকু ভালো আপনি ফটো এডিট করতে পারবেন বা কতটুকু ভালো ছবি উঠবে, এভরিথিং স্মার্টফোনের প্রসেসরের উপর আজকাল কিন্তু বেশ এই জিনিসগুলো ডিপেন্ড হয়ে আসছে আর কি। তো প্রসেসরের কথা যদি বলি, এখানে যেমন আমি এই ওয়েবসাইটগুলো যেগুলো আমি শো করতেছি সেগুলো আমি লিঙ্কই দিয়ে দিব না। প্রসেসরের কথা যদি বলি, যেমন স্ন্যাপড্রাগন, এটা হচ্ছে কোয়ালকম নামে একটা কোম্পানির প্রসেসর, অ্যান্ড স্ন্যাপড্রাগনের বিভিন্ন সিরিজ আছে, 800 সিরিজ আছে, 700 সিরিজ আছে, 600 সিরিজ এক সময় আজকে থেকে 1 বছর আগে খুব চলতো, 400 সিরিজ আছে যেটা হচ্ছে চিপ একটা ভার্সন, 200 সিরিজ আছে, অ্যান্ড দেন ইভেন আপনার ঘড়ির জন্য যে স্মার্ট ওয়াচগুলো আছে সেটার জন্য কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর বের করে। পাশাপাশি এক্সিনোস যে প্রসেসর যেটাকে আমরা বলি এক্সিনোস, আই এম নট শিওর কতটুকু রাইটলি আমি প্রনাউন্স করতেছি, বাট এটা হচ্ছে স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর সিরিজ, অ্যান্ড হচ্ছে স্যামসাংয়ের ম্যাক্সিমাম ফোনে আজকাল তার এক্সিনোস এর প্রসেসরগুলো ইউজ করতেছে। কিছু লিমিটেশনস আছে, বাট ওরা কিন্তু মোটামুটি স্ন্যাপড্রাগনের সাথে ভালোই টক্কর দিতেছে, সো দে আর ডুইং রিয়েলি ওয়েল অ্যাজ ওয়েল। কিরিন, হাই সিলিকন কিরিন বলে এটাকে, এটা হচ্ছে হুয়াওয়ের নিজস্ব প্রসেসর সিরিজ, অ্যান্ড হুয়াওয়ের ফোনগুলোতে তারা শুধুমাত্র এই নিজস্ব প্রসেসরগুলো এখন ইউজ করে আসতেছে। সো এরকম আর কি। সো বিভিন্ন রকম প্রসেসর আছে, অ্যান্ড এখানে আপনার প্রসেসরের র্যাঙ্কিং আপনারা চাইলে দেখতে পারেন বিভিন্ন জায়গা থেকে, অ্যান্ড এটা ওয়ান অফ দ্য ওয়েবসাইট যেখান থেকে আমি মাঝে মধ্যে র্যাঙ্কিং দেখে নিই যে কোন প্রসেসরটা ভালো পারফর্ম করছে। ডেফিনেটলি স্ন্যাপড্রাগন 800 সিরিজের প্রসেসরগুলো সাধারণত স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রসেসর বলি আমরা। তো স্ন্যাপড্রাগন ফর এক্সাম্পল এই মুহূর্তে 865 প্লাস যে প্রসেসরটা, অর্থাৎ 865-এর ওভারক্লকড একটা ভার্সন এটা, অ্যান্ড এই প্রসেসরটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং প্রসেসর ইন দ্য ওয়ার্ল্ড। দেন হচ্ছে A13 আর এ সিরিজটা হচ্ছে গিয়ে অ্যাপলের নিজস্ব প্রসেসর সিরিজ, A13 বায়োনিক হচ্ছে গিয়া 865 ঠিক পরপর অবস্থান করছে, এক্সাইনোস 990। সো এরকম আর কি বিভিন্ন প্রসেসর কিন্তু আপনার এখন চলছে। আমি যদি বলি যে 2020 সালের এখন আগস্ট মাস, আমি ইন্ডিভিজুয়ালি মান্থ বাই মান্থ পরবর্তীতে হয়তো কোনো এক সময় এগুলো করবো, কিছু ভিডিও বানাবো যে কোন মান্থে কোন মোবাইলটা আসলে বেস্ট অপশন অ্যাজ এ চয়েস। বাট নর্মালি যদি বলি যে প্রসেসরের কথা যদি বলি, আগস্ট 2020 সালে হচ্ছে গিয়ে অবশ্যই স্ন্যাপড্রাগনের প্রসেসরের 800 সিরিজ অথবা 700 সিরিজের পিছনের কোনো প্রসেসর চুজ করা ঠিক হবে না যদি আমরা স্ন্যাপড্রাগন প্রসেসরই থাকি। স্ন্যাপড্রাগন সাধারণত যেটা করে, মানে কোয়ালকম যেটা করে সাধারণত, যে ওরা বিভিন্ন কোম্পানিকে তাদের প্রসেসরগুলো দেয়, তারা কোনো কোম্পানি স্পেসিফিক কোনো প্রসেসর মেকার না। হাউএভার সবাই যে একটা প্রসেসর নিয়ে প্রপারলি ইউজ করতে পারবে এই ব্যাপারটা তাও না। সো আসুস যদি স্ন্যাপড্রাগনের একটা প্রসেসর মডেল নেয়, অ্যান্ড স্যামসাং যদি নেয়, অ্যান্ড দেন হুয়াওয়ে যদি নেয়, হুয়াওয়ে নেবে না যদিও, বাট যদি অন্যান্য কোনো ব্র্যান্ড নেয় বা গুগল নিজে যদি নেয়, সবাই কিন্তু প্রসেসরটাকে প্রপারলি বা একই স্পিডে ইউজ করবে ব্যাপারটা কিন্তু তা না। সো আদার কিছু ফ্যাক্টর এখানে কাজ করে, যে যেমন প্রসেসর কুলিং সিস্টেমটা কেমন দিল, অ্যান্ড দেন হচ্ছে যে আদার যে হার্ডওয়্যারগুলো প্রয়োজন প্রসেসরটাকে প্রপারলি ফাংশন করানোর জন্য সেগুলো দিল কিনা, এবং সবগুলো হার্ডওয়্যার ফাংশন আনলক করলো কিনা, এসব কিছু ব্যাপার থাকে। সো আমরা এত ডিটেলসে যাব না, জাস্ট টু গেট অ্যান আইডিয়া যে প্রসেসরের মধ্যে থাউজেন্ডস অফ মডেলস আছে, অ্যান্ড এর মধ্যে সবচেয়ে পপুলার অ্যাকচুয়ালি হচ্ছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন সিরিজটাই, অ্যান্ড দেন হচ্ছে অ্যাপেলের জন্য অ্যাপেলের তো নিজস্ব সিরিজ আছে। বাট স্যামসাংয়ের যে এক্সাইনোস সিরিজ বা হচ্ছে যে হুয়াওয়ের যে হাই সিলিকন সিরিজ বা আদার যে সিরিজগুলো আছে, সেগুলো এখনও এতটা পপুলারিটি পায় নাই, বিকজ সেগুলো কাস্টমাইজেশন করা যায় না। অর্থাৎ আপনি কোনো কাস্টম রম ইউজ করলে বা কাস্টম কোনো সফটওয়্যার, যেটা আমরা অ্যান্ড্রয়েডে অনেকেই করে, সেটা সেক্ষেত্রে হচ্ছে এই প্রসেসরগুলো সাধারণত ফিট না, অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রপারলি তারা ফিট করা যায় না সফটওয়্যারগুলোকে। সো এই হচ্ছে সফটওয়্যারের ব্যাপার, প্রসেসরের ব্যাপার। অ্যান্ড দেন হচ্ছে স্মার্টফোনে যে র্যাম, এটার ব্যাপারে একটু কথায় আসি, যে র্যাম ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং, এই জন্য যে কতটুকু আপনার কী পরিমাণ আপনার হচ্ছে গিয়া অ্যাপস সে একত্রে চালাতে পারবে। জেনারেলি যেটা হয়, আমরা যখন মোবাইলটা কিনি, মোবাইল কেনার পর কিছু সফটওয়্যার কিন্তু আমরা অলরেডি হয় প্রি ইনস্টল দেওয়া থাকে অথবা করে নিই। যেমন আমাদের দেশে ওয়ান অফ দ্য পপুলার অ্যাপসের মধ্যে হচ্ছে ফেসবুক, অ্যান্ড দেন ফেসবুকের যে মেসেঞ্জার সেটা, দেন হচ্ছে যে হোয়াটসঅ্যাপ, অ্যান্ড দেন ভাইবার, অনেকে ইমো ইউজ করে, অ্যান্ড দেন হচ্ছে যে আদার কিছু সফটওয়্যার অনেকে ইউজ করে ফর আদার পারপাজেস, ফর এক্সাম্পল টিকটক ইউজ করে অনেকে, অ্যান্ড দেন হচ্ছে ইনস্টাগ্রাম ইউজ করে অনেকে, অ্যান্ড দেন সো অ্যাটলিস্ট 10 থেকে 15টা সফটওয়্যার আছে যারা হচ্ছে আমরা অন রেগুলার বেসিস আমরা ব্যবহার করি। অ্যান্ড প্রত্যেকটা সফটওয়্যার, প্রত্যেকটা অ্যাপ কিন্তু আপনার একটা বেশ ভালো অ্যামাউন্ট অফ র্যাম তারা নিয়ে রাখে। স্মার্টফোন র্যামের কাজ কি, এটা হচ্ছে একটা মানে র্যান্ডম অ্যাক্সেস। সো এটা অস্থায়ী একটা মেমোরি, যখন আপনি অ্যাপটা ওপেন করবেন তখন ওই মেমোরিটা থেকে এটা গিয়ে স্থানটা দখল করে এবং সেখানে সে অবস্থান করে। তো ওই স্থানটা যত বড় হবে তত বেশি অ্যাপস ওখানে গিয়ে বসতে পারবে। সো জেনারেলি স্পিকিং আজকাল অ্যান্ড্রয়েড ফোনে 10-15টা সফটওয়্যার যদি সাইমultaneously চালাতে হয়, 6 জিবির মতো র্যাম
অ্যাটলিস্ট এই বছরের যেই মডেলগুলো আছে বা অ্যাপসের যে অবস্থা 6 জিবির মতো র্যাম মিনিমাম হলে ভালো, বাট 8 জিবি 12 জিবি হলে আরও অনেক ভালো। এবং 6 জিবি র্যাম কিন্তু আপনার মোটামুটি ওই যে 20,000 বা 30,000-এর যেই রেঞ্জটার মধ্যে পাওয়া যায়। 4 জিবি র্যামেও চলবে, বাট 4 জিবি র্যামে খুব বেশি প্রেশার দিলে মোবাইল একটু স্লো ডাউন দেখা যায়। DDR2 DDR3 এগুলো আর কিছু না, ডাবল ডাটা রেট বলে, অ্যান্ড অনেক সময় লেখা থাকবে এলপি DDR, লো পাওয়ার কনজাম্পশন করে, যেগুলোতে এলপি লাগাই দেয়। এখন DDR5-এর সিরিজ চলতেছে, লেটেস্ট মডেলগুলোতে হয়তো সামনে আরও আসবে। যত লেটেস্ট মডেলের র্যাম নেওয়া যায় সেগুলো তত ভালো পারফরমেন্স দিবে। এই জিনিসগুলো আপনার জিএসএম এরিনা বা আদার কোনো ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করে নিতে পারেন যে আপনি কোন ক্যাটাগরির র্যাম আপনার পছন্দের ফোনে দেওয়া আছে। এবার আসুন হচ্ছে ডিসপ্লে নিয়ে একটু কথা বলি। ডিসপ্লে নিয়ে যে জিনিসটা আমরা আলোচনা করছিলাম যে ডিসপ্লে প্যানেল বিভিন্ন রকম হতে পারে। সো টিএন ভিএপিএলএস এই জিনিসগুলো আসলে অনেক পুরনো, এখন আর নাই, বাট কম দামি সেটগুলোতে এখনও টিএন প্যানেল বা খুব নর্মাল লো কোয়ালিটির এলসিডি প্যানেলগুলো ইউজ করা হয়, যেগুলোতে হচ্ছে গিয়ে কালার শিফটিং অনেক বেশি হয়, অর্থাৎ সরাসরি দেখলে কালারটা ঠিক মনে হয়, বাট একটু সাইড করলে বা পাশের একজন যখন আপনার ফোনে দিকে তাকাবে তখন নেগেটিভ দেখবে, অথবা উপর থেকে তাকালে মনে হয় যে সাদা হয়ে গেছে, এই ধরনের কিছু ব্যাপার দেখা যায়। আইপিএস প্যানেল হচ্ছে খুবই মানে পুরনো মডেলগুলো থেকে আইপিএস প্যানেলটা অনেক বেটার, বিকজ আইপিএস প্যানেল হচ্ছে যে আপনাকে একটু ভালো কালার দিবে, প্লাস কালার শিফটিং খুব কম হবে। আপনি যত অ্যাঙ্গেলে যান না কেন দেখবেন যে কালারটা ঠিকঠাকই আছে। আর অলেড প্যানেল বা অ্যামোলেড প্যানেল, যেটা হচ্ছে স্যামসাং, যেটার জন্য খুবই পপুলার আজকাল সব ফোনে এই জিনিসটা, অ্যাটলিস্ট দামি ফোনগুলোতে এখন তারা অলেড প্যানেলগুলো ইউজ করতেছে বা অ্যামোলেড প্যানেল ইউজ করতেছে। এটা অত্যন্ত ভালো মানে কন্ট্রাস্ট রেশিও দেয়, অর্থাৎ ব্ল্যাক কালারগুলো খুব একদম পুরোপুরি ব্ল্যাক হয়, কারণ স্ক্রিন ওই পয়েন্টগুলো তো অফ হয়ে যায়, সো এত ব্ল্যাক হয় যেটা অফ করে দিয়ে দেন ওই ব্ল্যাকটাকে শো করে। সো এই অলেড প্যানেলের জন্য কালার কোয়ালিটি বলেন অ্যান্ড ওভারঅল সব কিছু মিলে হচ্ছে অলেড প্যানেল এখন সেরা প্যানেল বলতে পারেন। আর তার ঠিক নিচে আছে হচ্ছে আইপিএস প্যানেল সেকেন্ড পজিশনে। সো কোন প্যানেলটা আপনার জন্য ফিট ডিপেন্ডিং অন ইউর বাজেট, ডেফিনেটলি আমি বলবো যে 20,000 বা 25,000-এর উপর চলে গেলে ইউ শুড মানে অলেড প্যানেলটা যদি পাওয়া যায় সেটাই বেটার। আর যদি 12 থেকে 15,000 বা 12 থেকে 20,000-এর রেঞ্জে আইপিএস প্যানেল ইজিলি এই প্রাইসে পাওয়া যায়। ইদানিং শুরু হয়েছে রিফ্রেশ রেটের একটা ঘটনা। রিফ্রেশ রেট নর্মালি সারা জীবন আমাদের ফোনে 60 হার্টস ছিল, যেটা আমাদের নর্মাল টিভিতে বা ইভেন আমাদের ল্যাপটপেও থাকে 60 হার্টস। রিসেন্টলি 90 হার্টস, 120 হার্টস, 144 হার্টস বিভিন্ন রকম রিফ্রেশ রেট আসতেছে, বিকজ পিছনে আসার পিছনে খুব বেশি একটা কারণ ছিল না, বা খুব বেশি যে ইফেক্ট করবে তা না। 90 হার্টস বা 120 হার্টসের একটা ডিসপ্লেতে অবশ্যই যেটা মনে হবে, এটা স্মুথ মনে হবে সব কিছু, বিকজ 120 বার সে ফ্রেম দেখাতে পারতেছে আপনার স্ক্রিনটার মধ্যে, সো একটু স্মুদার মনে হবে। তার মানে এই না যে মোবাইলটা ফাস্ট হয়ে গেছে, যেটা হবে যে ফাস্ট আপনাকে দেখাবে, সো মনে হবে যে খুব স্মুথলি সে ট্রানজিশন করতেছে। পাশাপাশি এখনও অ্যাপসগুলো এই হায়ার রিফ্রেশ রেটটাকে এখনও তারা গ্র্যাস্প করতে পারে নাই, সো ইট উইল টেক সাম টাইম। যখন রিফ্রেশ রেট এই হায়ার রিফ্রেশ রেটগুলো আসলেই দেখতে ভালো লাগবে, হইতে পারে যে আই থিঙ্ক 2021 বা 22 নাগাদ 60 হার্জের উপরে ডিসপ্লে বা 60 হার্জের উপরে রিফ্রেশ রেটগুলো হয়তো কাজে লাগবে অ্যাপসের ভিতর, কারণ অ্যাপস যদি ওটাকে ইউজ করতে না পারে বেসিক্যালি আমার হায়ার রিফ্রেশ রেট নিয়ে কোনো লাভ নেই, উল্টা আরও ব্যাটারি আমাদের খুব ফাস্ট চলে যাবে। এইচডিআর ডিসপ্লে পাওয়া যায়, এটা সাধারণত খুবই প্রাইসি ফোনগুলোতে অথবা মিডিয়াম প্রাইসের ফোনগুলোতে পাওয়া যায়, 30 আপ রেঞ্জের প্রাইসের ফোনগুলোতেও এইচডিআর প্যানেল পাওয়া যায়, যেটা হচ্ছে কি আপনার অতিরিক্ত ব্রাইট এবং ডার্ক এই দুই ধরনের অংশ আছে, এরকম ছবি বা ভিডিওগুলোকে খুব সুন্দরভাবে আপনার স্ক্রিনে মানে শো করতে পারবে, যাতে ব্রাইট অংশগুলো একদম নেওয়া হয় যায়, মানে একদম হোয়াইট না হয়ে যায়, ওখানেও আপনি দেখতে পারবেন যে স্ক্রিন মানে অংশটাতে কী আছে ছবিতে। সো দোজ থিংস। সো ডিসপ্লের মধ্যে মোটামুটি এই আইপিএস নাকি ওয়ালেট প্যানেল এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। রিফ্রেশ রেট আর এইচডিআর এই জিনিসগুলো নতুন আসছে, এগুলো এখনও এত ইম্পর্টেন্ট না আমি বলবো, কারণ অ্যাপসগুলো এখনও পুরোপুরি ইউজ করতে পারেনি, বাট আপনার প্যানেলটা ডেফিনেটলি কম করে হলো আইপিএস নেওয়া উচিত একটু ভালো মানের ডিসপ্লের জন্য। আসেন ব্যাটারি নিয়ে একটু কথা বলি। ব্যাটারি হচ্ছে যে লিথিয়াম আয়ন, লিথিয়াম পলিমার, আজকাল যেটা হচ্ছে যে এই দুই ধরনের ব্যাটারি ছিল, বাট এখন লিথিয়াম আয়ন ব্যাটারি আর দিচ্ছে না, ম্যাক্সিমাম ফোনে হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারিগুলো দিচ্ছে, কারণ আপনারা জানেন যে আমাদের ব্যাটারির ক্যাপাসিটিগুলো বাড়তেছে অ্যান্ড দেন চার্জিং স্পিড অনেক বাড়তেছে আস্তে আস্তে ম্যাক্সিমাম ফোনেই। সো পলিমার ব্যাটারিগুলো হচ্ছে গিয়ে এরকম ব্যাটারি চার্জিং স্পিড দিতে পারে উইদাউট হিটিং আর কি, কোনো ওভার হিটিং ছাড়া। ডেফিনেটলি জিএসএম এরিনা বা এই ধরনের ওয়েবসাইটে দেখে নেওয়া ভালো যে লিথিয়াম পলিমার ব্যাটারি দিয়েছে কিনা। ক্যাপাসিটিটা মিলি অ্যাম্পিয়ার আওয়ার হিসেবে উল্লেখ থাকে, এটা যত বেশি হবে তত বেশি আপনার ফোনে চার্জ থাকবে। এখন ফোনে চার্জ কতটুকু থাকছে এটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপর, আপনার স্ক্রিনের সাইজটা কত বড়, আপনার স্ক্রিনের রেজলিউশন কেমন, আপনার প্রসেসরটা কি, অ্যান্ড দেন হচ্ছে যে সো ওভারঅল অনেকগুলো জিনিস, আপনি কতটুকু প্রেশার দিয়ে চালাচ্ছেন,
কীরকম গরম এনভায়রনমেন্ট চালাচ্ছেন না বেশি ঠান্ডা এনভায়রনমেন্ট চালাচ্ছেন, এই সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ব্যাটারির লাইফটা আপনি পাবেন। সো ব্যাটারি লাইফ আমার জন্য একই মডেলে আমার জন্য একরকম হবে, আপনার জন্য আরেক রকম হতে পারে। সো মিলি অ্যাম্পিয়ার আওয়ারটাই সব কিছু ডিটারমাইন করে না। ফর এক্সাম্পল অ্যাপেলের আইফোনগুলোতে কম ক্যাপাসিটির ব্যাটারি থাকে কিন্তু অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায়। আবার দেখা গেছে যে আজকাল 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি অ্যান্ড্রয়েড ফোন আছে কিন্তু স্ক্রিন অন টাইম 5 ঘন্টাও হয় না। সো ইট ক্যান এটা অনেকটুকু ডিপেন্ড করে আপনার ইউজ এর উপর। হাউএভার তারপর একটা জিনিস যেটা বলা যায়, 6 ইঞ্চি বা তার উপর যে স্মার্টফোনগুলো আছে, 6 ইঞ্চি বা তার উপর যদি আপনার স্মার্টফোনের পছন্দ থাকে তাহলে অবশ্যই মিনিমাম অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে 4000 মিলি অ্যাম্পিয়ারের মিনিমাম ক্যাপাসিটির ব্যাটারি নেওয়া উচিত, কারণ তা না হলে অ্যাটলিস্ট 5-6 ঘন্টার মতো ইউজ করা যায় না, 3-4 ঘন্টার মধ্যে ব্যাটারি শেষ হয়ে যায়। সো 4000 মিলি অ্যাম্পিয়ার আশেপাশে হইলেও হবে, কিন্তু খুব বেশি কম না। 3000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি একটা 6 ইঞ্চির উপর ডিসপ্লেওয়ালা একটা ফোনে, খুব হাই স্পিড ফোনে বেশিক্ষণ সার্ভিস দিবে না। সো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। আর চার্জিংয়ের একটা স্পিড যেটা হচ্ছে দেওয়া থাকে অনেক সময় বিভিন্ন জায়গায় বক্সে, অথবা আপনি আগে থেকে ইন্টারনেটে সার্চ করলেও পাবেন। 4000 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি যদি 5 ওয়াট বা 10 ওয়াটে চার্জ হয়, এটা খুব স্লো চার্জ হবে। মিনিমাম 15 ওয়াট বা 18 ওয়াট থেকে শুরু করে যতটুকু হাই যাওয়া যায় 30 ওয়াটস, এখন 50 ওয়াট থেকে 60 ওয়াটের চার্জিংও পাওয়া যায়। সো এই যত হায়ার চার্জিং স্পিড হবে তত ভালো, তাহলে আপনি খুব ফাস্ট আপনার ব্যাটারিটাকে রিচার্জ করে নিতে পারবেন। স্মার্টফোন ক্যামেরা, তো স্মার্টফোন ক্যামেরা ওকে, এটা আসলে কি বলবো, এটা আসলে অনেক কমপ্লিকেটেড এক টপিক। ঠিক আছে, এই টপিকটা নিয়ে এটা শর্ট ফর্মে আমি কিছু কথা বলবো, যেটা হচ্ছে যে জিনিসগুলো পিছনে দৌড়াইতে নেই, আমি বলবো যে কোন জিনিসগুলো পিছনে দৌড়াবেন না সেই জিনিসটা। আর হচ্ছে যে কীভাবে আসলে একটা প্রপার স্মার্টফোন ক্যামেরা আপনি সিলেক্ট করবেন। এখন যদি শুধু ফোকাসটা এমনই হয় যে না আমার, কারণ একটা ফোন আসলে আমি যদি বুঝি একটা ব্যালেন্সড পারফরমেন্স থাকা উচিত। ওভারঅল হচ্ছে যে সে মোটামুটি ভালো ডিসপ্লে, ভালো এটা সেটা সব কিছু মিলে একটা, মানে সব কিছুতেই যে খুব ওভার পারফর্ম করতে হবে তা না, একটা ব্যালেন্স থাকা উচিত। ক্যামেরা ইজ ওয়ান অফ দ্যাম। আমরা মোটামুটি ভালো সময় কিন্তু আমরা আমাদের স্মার্টফোনের ক্যামেরা আজকাল ইউজ করি। অ্যান্ড সেক্ষেত্রে প্রথমে যে জিনিসটা আমি বলবো যে সেন্সরের আকার, সেন্সরের সাইজ কী, লেন্সটা কী, এই দুটো জিনিস হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। দেন হচ্ছে কি আসে মেগাপিক্সেল, অর্থাৎ থার্ড পয়েন্ট হচ্ছে মেগাপিক্সেল রাখছি। অ্যান্ড দেন হচ্ছে আমি রাখছি ক্যামেরার সফটওয়্যার। স্মার্টফোন ক্যামেরার মধ্যে ক্যামেরার সফটওয়্যারটা একটা বিশাল রোল প্লে করে। অ্যান্ড ইট ডাজেন্ট ম্যাটার আপনার অনেক ভালো হার্ডওয়্যার দিলে অনেক সময় ক্যামেরা সফটওয়্যার যদি ভালো না দেয় তাহলে কিন্তু আপনার ওভারঅল পিকচার কোয়ালিটি ভালো আসবে না। তো এখন ক্যামেরার জন্য আমরা কিন্তু এত গবেষণা আসলে বাসায় বসে করতে পারবো না। এখন স্মার্টফোনের ক্যামেরা একটা নতুন মডেল আসছে। সাধারণত যেটা হয় যে ইউটিউবে যখন আমরা বিভিন্ন রিভিউ দেখি, সেই রিভিউগুলো কিন্তু অনেক সময় মনে হয় যে অনেক সময় পেইড রিভিউ হয়, রাইট? সো রিভিউরা যেটা বলে যে অনেক ভালো অনেক ভালো, এবং ভালো ছবিগুলো তারা শো করবে যেটা উঠছে, খারাপ ছবিগুলো তারা দিতে চায় না। তো দ্যাটস এ প্রবলেম। এই প্রবলেম আসলে যাবে না কখনোই, কিন্তু কথা হচ্ছে যে আপনার গবেষণা আপনাকে করে নিতে হবে। কিছু ওয়েবসাইট আছে এরকম, যেমন DxOMark যেটা দেখতে পাচ্ছেন এখানে, হচ্ছে তারা ডান দিকে যদি তাকায় যে তারা কিন্তু স্মার্টফোনে কিছু র্যাঙ্কিং করে। হাউ এভার এগেইন তাদের নিজস্ব কিছু ক্রাইটেরিয়া তারা র্যাঙ্কিং করতেছে। এখন ডেফিনেটলি হচ্ছে গিয়ে প্রথম দিকে খুব নামি দামি ফোনগুলো আসে, কারণ স্বাভাবিকভাবেই সেই ফোনগুলো টিউন করা থাকে সব দিকেই যাতে মোটামুটি ভালো পারফরমেন্স করে। বাট আপনার যদি বাজেট এমন হয় যে না এত নামি দামি ফোনে আপনার লিস্টে আপনি পাচ্ছেন না, আপনি এখান থেকে সার্চ করতে পারেন যে আপনার পছন্দের যে মডেলগুলো আছে সেখানে সেগুলো র্যাঙ্কে কোনটা উপরে আছে, সেক্ষেত্রে সেটাও আপনি সিলেক্ট করতে পারেন। কিন্তু যে জিনিসটা দেখার বিষয় যে আপনি যখন স্মার্টফোন ক্যামেরা যখন চুজ হচ্ছে, সেন্সরের আকার, লেন্স, গ্লাস, এদের হচ্ছে আপনার মূল হার্ডওয়্যার, যেটা হচ্ছে গিয়ে আপনাকে এফেক্ট করবে ওভারঅল কোয়ালিটি। তারপর আসলে সফটওয়্যারের কথা। এখন কথা হচ্ছে যে মেগাপিক্সেল যেমন 108 মেগাপিক্সেল এখন চলতেছে, আগামীতে হয়তো আরও আসবে, কিন্তু এগুলো মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো মেগাপিক্সেলটা বড় ফ্যাক্টর না। আমার কাছে একটা DSLR আছে যেটা হচ্ছে মাত্র 24 মেগাপিক্সেল, অথচ ওইটার যে কোয়ালিটি অ্যান্ড এভরিথিং, ইভেন অনেক বড় সাইজের DSLR, অর্থাৎ হচ্ছে গিয়ে ফুল ফ্রেম DSLRগুলো আছে যেগুলো হচ্ছে গিয়ে যে হয়তো মাত্র 12 মেগাপিক্সেলের একটা সেন্সর দেওয়া। সো কিন্তু স্টিল ওইটার কোয়ালিটির সাথে স্মার্টফোনের কোয়ালিটি ধারে কাছেও নেই। কেন নেই? এখন কথা হচ্ছে যে তার মানে হচ্ছে মেগাপিক্সেলটা ফ্যাক্টর না, সেন্সরের আকার একটা বড় ফ্যাক্টর, লেন্সের গ্লাস কোনটা দিচ্ছে এটা একটা বড় ফ্যাক্টর, এবং সফটওয়্যারটা কী দিচ্ছে সেটা একটা বড় ফ্যাক্টর। সব কিছু মিলে কিন্তু আমাদের স্মার্টফোন ক্যামেরাটা উঠে আসবে। সো একটা ইজি হয়েছে, এত ঝামেলার মধ্যে যদি আমরা যেতে না চাই, একটা ইজি হয়েছে DxOMark বা এই ধরনের কোনো একটা ওয়েবসাইটে গিয়ে দেখা যায় আমার পছন্দের ফোনটা কোথায় আছে। অথবা হচ্ছে যে আপনি নিজে যদি মনে করেন যে না আমি ঘাঁটতে চাই, তাহলে হচ্ছে গিয়ে অবশ্যই ইউটিউবের রিভিউগুলো দেখতে পারেন, বাট ফুললি ট্রাস্ট করা দরকার নেই। রিভিউ ইউনিট যেটা পাঠায়, অথবা হচ্ছে গিয়া যে যারা পেইড রিভিউয়ার
যারা অনেস্টলি বলে দেয় যে তারা পেড রিভিউয়ার, তাদের ক্ষেত্রে ইটস গুড যে তারা বলে দেয়, সেক্ষেত্রে আপনি ট্রাস্ট করবেন, কিন্তু হচ্ছে সেটা একটু জাজমেন্ট করে করে, যে না সবসময় সে হয়তো ট্রু নাও বলতে পারে, বাট বললে তো মনে অসাধারণ কোনো কথা নেই। বাট স্মার্টফোন ক্যামেরার এই ব্যাপারটা আপনি যখন দেখবেন, শুধুমাত্র মেগাপিক্সেলের পিছনে না গিয়ে, অর্থাৎ 48 মেগাপিক্সেল বা 108 মেগাপিক্সেল, এই মেগাপিক্সেলের পিছনে না গিয়ে আপনাকে দেখতে হবে যে এটার যেমন অ্যাপল আইফোন এখনও মাত্র 12 মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে, সো ডাজন্ট ম্যাটার, বাট স্টিল ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি এবং বেস্ট ভিডিও কোয়ালিটি কিন্তু আইফোনের দিচ্ছে। স্যামসাংয়ের গ্যালাক্সি S20 বা S10 বা পুরোনো যে মডেলগুলো যেগুলো হচ্ছে 12 থেকে 16 মেগাপিক্সেলের মাত্র ক্যামেরা দিতে, স্টিল ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি কিন্তু তারা দিয়ে আসতেছে। সেন্সরের আকার, মোবাইলের জন্য কিছু লিমিটেশন আছে এখনও, বড় সেন্সরের আকার দেওয়া মানেই যে ভালো তা না, কারণ হচ্ছে এখানে যে লেন্স দেওয়ার জায়গা স্পেস খুব কম, সো যে কারণে যেটা হয় যে সেন্সরের আকার বড় হইলে যে স্মার্টফোনে খুব ভালো পারফরমেন্স দিবে ব্যাপারটা তা হবে না। সো এখানে বেশ কিছু জাজমেন্টের ব্যাপার আছে, আমরা একদিন বিস্তারিত আলাপ করবো না স্মার্টফোনের ক্যামেরা নিয়ে, বাট আপাতত এইটুকুই থাক যে ডোন্ট রান বিহাইন্ড মেগাপিক্সেল, মেগাপিক্সেল ইজ নট গুড এনাফ। অন্যান্য যে ব্যাপারগুলো আমরা দেখে নিতে পারি সেটা হচ্ছে যে আমার ফোনটার আজকাল যদি এমন হয় যে এপি টিপির দুই পাশেই হচ্ছে গিয়ে গ্লাস ফোন যদি হয়, সেক্ষেত্রে গরিলা গ্লাস প্রোটেকশন বা কোনো এক ধরনের প্রোটেকশন দেওয়া আছে কিনা, যেটা হচ্ছে যে এক দুইবার যদি ড্রপ হয় তাহলে যাতে সে ফেরাতে পারে আর কি। অ্যান্ড দেন হচ্ছে ওয়াইফাইয়ের এসি, ওয়াইফাই বিভিন্ন ধরনের হয়ে থাকে, ওয়াইফাইয়ের রিসিভার যদি এসি সাপোর্ট অর্থাৎ 5 গিগাহার্টস ফ্রিকোয়েন্সি সাপোর্ট করে কিনা সেটা একটা বড় ফ্যাক্টর। বিজিএন যদি থাকে তার মানে হচ্ছে সে 2.4 গিগাহার্টসের ওয়াইফাই সাপোর্ট করে, একটু স্লোয়ার, বাট 5 গিগাহার্টসের যদি ফ্রিকোয়েন্সি সাপোর্ট করে তাহলে সেটা হচ্ছে গিয়ে মাচ মোর ফাস্টার। ইউএসবি পোর্ট অবশ্যই টাইপ সি সাপোর্টটা দেখে নেওয়া উচিত, কারণ হচ্ছে ইউএসবি টাইপ সি এখন হচ্ছে কি নর্ম। মাইক্রো এসডি, সরি নট মাইক্রো এসডি, মাইক্রো ইউএসবি সাপোর্ট এর ইউএসবি পোর্ট এখন না নেওয়াই ভালো, টোটালি এখন এটা বাদ দেওয়া ভালো। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক যদি থাকে অনেক বেটার, আপনার পুরনো হেডফোন বা সস্তা হেডফোনগুলো আপনি ইউজ করতে পারবেন। হাওয়েভার যদি না থাকে, ব্লুটুথ একটা অপশন আছে, কিন্তু স্টিল এটা থাকা অনেক বেটার। প্রয়োজনীয় সেন্সরগুলো আছে কিনা এটা দেখে নেওয়া ভালো, এটা দেখার জন্য সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে আপনি আপনার জিএসএম এরিনা বা কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি আগে দেখে নেবেন যে সবগুলো সেন্সর আছে কিনা। রিভিউ ইউনিটগুলো তো আপনার এগুলো তারা শো করে যে সবগুলো সেন্সর আছে কিনা, সো দ্যাটস এ গুড ওয়ে টু রিসার্চ, কারণ কেনার পর এটা হয়তো বাক্স খোলার পর অনেক সময় দেখা যায় যে সেন্সরসের অভাব। এক্ষেত্রে আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে আপনি লেটেস্ট যে মডেলগুলো বা লেটেস্ট যেই প্রসেসরগুলো আছে সেগুলোর মধ্যে যদি কোনো একটা ফোন পছন্দ করেন তাহলে অবশ্যই আপনার সাধারণত সকল প্রয়োজনীয় সেন্সরগুলো সাধারণত দেওয়া থাকে। কেনার সময় যা যা দেখতে হবে তার মধ্যে হচ্ছে যে বক্স খোলার আগে আইএমআই চেকিং, এখানে আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি, সেটা হচ্ছে যে IMEI.info। এখানে হচ্ছে আপনি যেটা করতে পারেন কেনার সময় বাক্স খোলার আগে, সেটা হচ্ছে যে আপনি আপনার বাক্সের উপরে দেওয়া আইএমএই নাম্বারটা এখানে ইনপুট দিতে পারেন। ইনপুট দেওয়ার পর হচ্ছে এরকম একটা রেজাল্ট আসতে পারে, যে রেজাল্ট থেকে হচ্ছে আপনি দেখে নিতে পারেন যে আপনার ফোনের ওভারঅল যেই ডিটেলসটা হচ্ছে হার্ডওয়্যার ডিটেলসগুলো দেওয়া আছে এখানে। অ্যান্ড চাইলে আপনি এখান থেকে আরেকটা জিনিস দেখে নিতে পারেন যে এই ধরনের একটা বাটন দেওয়া আছে, চেক সিরিয়াল নাম্বার, ওয়ারেন্টি অ্যান্ড কেরিয়ার। এখান থেকে ক্লিক করলে আপনার চলে আসবে যে এটা কত সালে বা কোন সময় এটা প্রোডাকশন হয়েছিল এবং এটা এখন ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আদৌ আছে কি নাই। যদি লেটেস্ট মডেল হয়ে থাকে তাহলে ডেফিনেটলি পুরনো প্রোডাকশন টাইম থাকার কথা না। যদি কোনো কারণে আইএমএই নাম্বার ভুলভাবে বসানো থাকে তাহলে সেখানে এরর দেখাবে। আর হচ্ছে যে যদি এমন হয় যে আপনি 2-3 বছর বা এরকম পুরনো মডেল নিচ্ছেন তাহলে হচ্ছে রিসেন্ট একটা প্রোডাকশন ডেটের ফোন নেওয়া ভালো। কোনো একটা ফোন রিফারবিশড কি না এটা কিন্তু এখান থেকে বোঝার উপায় নাই, অর্থাৎ কোনো একটা ফোন আদৌ ইউজ করা হয়েছিল কিনা বা খোলা হয়েছিল কিনা এই ধরনের কোনো কিছু বোঝার উপায় নেই। আজকাল ফোনগুলো যারা রিফারবিশ করে বা মোটামুটি যারা হচ্ছে গিয়া ক্লোন করার চেষ্টা করে তারা হচ্ছে যে বেশ ভালো এক্সপার্ট, তারা কিন্তু এই ধরনের কোনো ফ্ল রাখে না, মোটামুটি সবই পাঞ্চ করে বসে দেয় বা হচ্ছে কি এই ধরনের বিভিন্ন জায়গায় আপডেটও করে রাখে ডাটা। সো এটা ওইটা না যে আপনি রিফারবিশড কিনা বা ইউজড হয়েছে কিনা এটা আমরা চেক করতেছি, ব্যাপারটা তা না। বাট আপনি যদি রিসেন্ট কোনো একটা প্রোডাকশন ডেটের মডেল নেন তাহলে অ্যাটলিস্ট আপনি এনশিওর হতে পারেন যে এটা হয়তো বা ইউজ হয় না, বাট হইলেও একদম খুব কম ইউজ হয়েছে, হয়তো বা জাস্ট ওপেন করা হয়েছে দেন রেখে দেওয়া হয়েছে। সো এই ধরনের কিছু ব্যাপার হয়তো দেখে নেওয়া যায়, লেটেস্ট প্রোডাকশন ডেট দেখে নেওয়া ভালো, যেটা এখানে আপনার দেওয়া থাকবে। বক্স খোলার পর যে আইএমইআই নাম্বারটা আপনি চেক করছেন সেই আইএমইআইটার সাথে আপনি বক্স খোলার পর হচ্ছে *#06# দিলেই আপনার ফোনের মধ্যে আইএমইআই নাম্বারটা শো করবে, অথবা আপনি সেটিংসে অ্যাবাউট ফোনে গেলেও পাবেন। আইএমইআই নাম্বারটা বক্সের সাথে ম্যাচ করে নিতে হবে, পাশাপাশি সিরিয়াল নাম্বারটা ম্যাচ করে নেওয়া ভালো। মোবাইল ডিভাইসটি হাতে নিয়ে ভালোভাবে চারিদিকে পর্যবেক্ষণ করে নেওয়া ভালো। ফোন সুইচ অন করে প্রতিটা বাটন কাজ করছে কিনা দেখে নেওয়া ভালো। সিম ও মাইক্রো এসডি কার্ডগুলো চেক করে নেওয়া ভালো এবং কল করে মাইক্রোফোন এবং ইয়ারপিসগুলো চেক করে নেওয়া ভালো। এটা একটা চেকলিস্টের মতো আপনি চাইলে রাখতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে যেই প্রত্যেকটা পয়েন্ট আপনি চেক করে নেন তাহলে
হচ্ছে যে অ্যাটলিস্ট এটি নিয়ে পরে প্রবলেম হবে না, বা হইলেও আপনি সাথে সাথে বলতে পারবেন যে না এখানে একটা প্রবলেম হচ্ছে। কারণ ওখানে যদি আপনি অন স্পট বলেন তাহলে আপনার ফোনটাকে সাথে সাথে তার চেঞ্জ করে নতুন ডিফারেন্ট একটা মডেল আপনাকে দিয়ে দিতে পারে, ডিফারেন্ট একটা ফ্রেশ একটা প্রোডাক্ট হয়তো আপনাকে দিয়ে দিবে। ক্যামেরাগুলো চেক করে নেবেন, কারণ হচ্ছে অনেক সময় এমন হয় যে ক্যামেরা অন হয় কিন্তু ক্লিক করলে অর্থাৎ ছবি তুলতে গেলে হচ্ছে ক্যামেরাতে ছবি উঠবে না, এই ধরনের কিছু ঝামেলা অনেক সময় হয়। সো সেক্ষেত্রে আপনি চেক করে নেবেন যে শুধু ক্যামেরা যে অন হচ্ছে তা না, ক্যামেরাতে ছবি বা ভিডিও রেকর্ডিং করে চেক করে নেওয়া ভালো। এবং বক্সে দেওয়া যে চার্জার আছে তা দিয়ে চার্জ লাগিয়ে চেক করে নেওয়া ভালো। সেটিংসের অ্যাবাউট ফোনে গেলে সেখানে গিয়ে মডেল নাম্বার এবং প্রসেসর এবং র্যাম, যে ইনফরমেশনগুলোর সাথে হচ্ছে কি আপনি যেভাবে কিনেছেন, অনেক সময় হতে পারে 6 GB র্যাম আপনি বলেছেন বাট আপনাকে 4 GB র্যাম দিয়ে দিচ্ছে। সো অনেক সময় যেটা হয় যে বাংলাদেশের বিভিন্ন দোকানে কিন্তু এই ইনফরমেশনগুলো বক্সের উপরে কলম দিয়ে লেখা থাকে। সো ডেফিনেটলি ওগুলো আপনি চেক করে নেওয়া ভালো যে আপনি যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটা আপনার ইন্টারনালি দিয়েছি কিনা, এবং সেটা সেটিংসের অ্যাবাউট ফোনে গেলে এই সবগুলো ইনফরমেশন আপনি চেক করে নিতে পারবেন, র্যাম, স্টোরেজ এবং মডেল এবং সিরিয়াল নাম্বারগুলো।